ডিসেম্বর মাস জুড়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাণের বইমেলায় স্বাগত জানাচ্ছি। অমর একুশে বইমেলাকে আমরা বলে থাকি, আদর করে বলি প্রাণের বইমেলা। আর এই প্রাণের বইমেলায় প্রাণের সঞ্চার হয় যখন এই যে কোমলমতি শিশুরা বাবা মায়ের হাত ধরে প্রাণের বইমেলার প্রাঙ্গণে ঘুরে বেড়ায়, বইগুলো হাতে নেড়েচেড়ে দেখে। তাদের কিন্তু বইয়ের সঙ্গে প্রথম পরিচয় অনেক শিশুরই হয় এই বইমেলা প্রাঙ্গণে এসে। বইয়ের সঙ্গে তাদের পরিচয় শুধু হয় না, বই লেখক পাঠক হয়ে ওঠেন, প্রকাশকের সঙ্গে পরিচয় হয়। এই কথাগুলো কেন বলছিলাম জানেন? এই কথাগুলো এই কারণেই বলছিলাম যে আজকে প্রতিদিনের যে আয়োজন থাকে প্রাণের বইমেলার, প্রতিদিনের আয়োজনে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমরা আলোচনা করি। আজকের আমাদের যে আলোচনা করবার বিষয় সেটি হচ্ছে শিশু সাহিত্য এবং প্রকাশনা। সে কারণেই শিশুদের নিয়ে কথা বলছিলাম, প্রাণের বইমেলার প্রাণ নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে শিশু সাহিত্য কারা লিখছেন, এখন শিশু সাহিত্য যারা লিখছেন এবং লিখেছেন তাদের এখনকার ভাবনা কি, এবং শিশুদেরকে বোঝার যে ব্যাপারটা, আসলে একজন শিশু সাহিত্য যারা রচনা করেন বা লেখেন তারা কিন্তু বড়রা লেখেন শিশুদের জন্য সাহিত্য। কি করে লেখেন তারা? নিশ্চয়ই শিশুদের মনোজগৎ, শিশুদের মনস্তত্ত্ব তারা বোঝেন, তারপরে কিন্তু শিশু সাহিত্য তারা লেখেন। শিশু সাহিত্য লিখেছেন যদি বলি বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ, যিনি অনেক জটিল লেখা লিখেছেন। সমগ্র বাংলা ভাষাভাষীর মানুষের কাছে তিনি একজন প্রধানতম লেখকের একজন। শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষীর আমাদের পশ্চিমবঙ্গের যদি কথা বলি, সেখানেও কিন্তু তার লেখার যে চর্চা, এবং তিনি কিন্তু সবার পাঠকদের একজন প্রধানতম লেখক হিসেবে তিনি পরিচিত। তিনি কিন্তু লিখে গিয়েছেন আব্বুকে মনে পড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না, এবং এখনকার কথা যদি বলি, শিশু সাহিত্য লিখছেন ফারুক নেওয়াজ, লিখছেন আনোয়ারা সৈয়দ হক, লিখছেন। এছাড়াও যার নাম এখন আমি বলবো, তিনি আজকে আমাদের অতিথি, যিনি একজন ছড়াকার। তিনি কিন্তু শিশু সাহিত্য লিখছেন দীর্ঘদিন ধরে, এবং সেই সঙ্গে তিনি কিন্তু শিশু সাহিত্যের প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে আছেন আক্তার বাবু। কেমন আছেন ভাইয়া? আমি কাদের বাবু, আমি ভালো আছি। আজকে বইমেলা নিয়ে আপনাদেরকে এই অনুষ্ঠানে ডাকার জন্য স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেরকমটি বলছিলেন যে শিশু সাহিত্য নিয়ে হুমায়ুন আজাদের কথা বলছিলেন, আনোয়ারা সৈয়দ হকের কথা বলছিলেন, ফারুক হোসেনের কথা বলছিলেন। তো আমরা শিশু সাহিত্য চর্চা করে, যারা চর্চা করেন দীর্ঘদিন থেকে, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা মূলত শিশু সাহিত্য যারা চর্চা করেন তারা শিশু মনস্তত্ত্ব বোঝেন। শিশুদের মনস্তত্ত্ব না বুঝলে কিন্তু শিশু সাহিত্য করা সম্ভব নয়। তো আমাদের শিশু সাহিত্যিকরা সাধারণত শিশুদের মন বুঝে তাদের মতো করে লিখতে হয়। আর শিশু সাহিত্য চর্চা করতে গেলে আসলে নিজেকে একজন শিশু হতে হয়। শিশুর মন না বুঝলে, শিশু না হলে শিশু সাহিত্য করা সম্ভব নয়। একটু বলতে চাই যে আসলে আপনার মনের বয়সটা কত? আমার মনের বয়স সবসময় শিশুদোষ, শিশুদের উপযোগী। আমি 18-র উপরে কখনো উঠি না, যেহেতু শিশুদের বয়স 18 পর্যন্ত। বয়সের দিক থেকে আমি 18 কখনো উপরে উঠি না। বলেন তো, এই যে শিশুদের বয়সে 18 বলছিলেন, 18 তো একটা বিশাল সময়, কিন্তু শিশু সাহিত্যের কি এখন যে অবস্থা, সেই অবস্থায় কি বিভিন্ন ভাগে শিশু সাহিত্যগুলো আছে কি না? একদম শৈশব, কৈশোর, কিংবা এই 18 বছরের কিশোররা কোন ধরনের শিশু সাহিত্য পড়বে, সেই ধরনের কোনো এখনকার সময়ে কোনো শিশু সাহিত্য আছে কি না? আচ্ছা, ভালো বলছেন কথা একটি। সেটা হচ্ছে যে আসলে শিশু সাহিত্যর কতগুলো পার্ট আছে। যেমন একদম যদি ক্লাস 5 পর্যন্ত একটা পার্ট বলতে পারি, তারা যে মনস্তত্ত্ব বুঝে তাদের একরকম সাহিত্য। আবার এর পরের ধাপে এই ক্লাস 8 পর্যন্ত, যে 12-13 বছর পর্যন্ত, তাদের একটা ধাপ একটা আছে। আর এরপরে 18 পর্যন্ত তারা 14 টিনেজ, যে বয়সটা, টিনেজটা আসলে শিশুদের মধ্যেই পড়ে। সেই টিনেজ বয়সের শিশুর কিন্তু সাহিত্য কিন্তু আরেক রকম। যেমন ওরা আসলে একটু উড়ন্ত বাড়ন্ত টাইপের জিনিস পছন্দ করে, যেটা রবীন্দ্রনাথ বলে গেছেন যে এই বয়সের মতো বালাই আর নেই। তো রবীন্দ্রনাথ আসলে ওই কথাগুলো আসলে বুঝেছেন, আমাদের মতো করে বুঝেছেন বলেই আমরা আসলে এই শিশু সাহিত্য চর্চাটা তিনি করেছেন শিশুদের জন্য। এবং শিশুদের এই জায়গাটাকে আমি বলতে চাই যে শিশুদের একদম যারা শিশুতোষ, এরকম কিছু প্রকাশনা বাংলাদেশে আছে। তার মধ্যে অন্যতম একটি বাবুই এবং অন্যান্যগুলো আছে। বাবুই শিশুদের জন্য একদম ছোটোর জন্য বই প্রকাশ করে, ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত তাদের জন্য বই প্রকাশ করে। একই সাথে কৈশোর, যেটাকে আমি শিশু বলি কিন্তু আসলে কৈশোর উত্তীর্ণ, তাদের জন্য বই প্রকাশ করে। ভাগ আছে, আপনি বলছিলেন যে আসলে ভাগ আছে কিনা, এরকম কয়েকটি ভাগে মূলত বই প্রকাশ হয়ে থাকে।
আপনার কাছে প্রকাশনা নিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার আগে একটু লেখালেখি নিয়ে জানতে চাই যে এই যে শিশু সাহিত্যের সঙ্গে আছেন, আসলে শিশু সাহিত্য কেন লেখেন? আসলে শিশু সাহিত্য লেখার মূল কারণটা হচ্ছে যে শিশুদেরকে মানে মানসিকভাবে মনস্তত্ত্বটা তৈরি করার জন্য আমরা চেষ্টা করি। শুধু আমরা লেখালেখি করি না, লেখালেখির পাশাপাশি এই বইগুলো যেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যারা লেখালেখি করে তারা শিশুদেরকে নিয়ে কাজ করি, কারণ শিশুরা যদি এখন পর্যন্ত মানে পাঠক হয়ে না ওঠে, গড়ে না ওঠে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যে পাঠক, আমরা যারা বড় হয়ে বই পড়বো তাহলে কিন্তু থাকবে না। আমরা দেখতাম ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, আমরা যখন শিশু বয়সে ছিলাম, শিশু বয়সে কিন্তু আমরা বই পড়েছি, প্রচুর বই পড়েছি, এবং এই বইগুলো পড়ার কারণেই কিন্তু ভবিষ্যতে গিয়ে আমরা পাঠক হয়েছি। আপনি একটা শ্রেণী দেখবেন যে অনেকে বই পড়েন না। তা আমাদের তো একটা চ্যালেঞ্জ যে আমরা যদি বই পড়াতে না পারি, আমরা যদি ভালো না লিখি, শিশুদের জন্য যদি ভালো না লিখি এবং তাদের জন্য মানে মূলত শিশুদের জন্য না লিখলে, আপনি যে বলছেন যে শিশুদের জন্য কেন লিখি, না লিখলে তো আসলে পাঠক হবে না। পাঠক না হলে আসলে আমরা পাঠক না হলে একটা মানে জ্ঞান মনস্ক সমাজ হবে না। যেমন বলছিলেন যে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের আব্দুল আবু সাইদ যেটা বলেন যে মানে আলোকিত মানুষ হতে হলে আসলে বই পড়তে হবে, এবং এই জন্যই ছোটোদেরকে ছোটো বয়স থেকে বই পড়ানোর দরকার। আর এখন যে যুগ আসছে, যে ট্যাবের যুগ, মোবাইলের যুগ, সবাই শুধু মোবাইল নিয়ে বসে থাকেন, তো এদেরকে যদি আসলে এই ট্যাব থেকে না সরাতে পারি, তাহলে কিন্তু আমাদের সাহিত্য টিকে থাকবে না, এবং আমাদের এরা মনস্তত্ত্ব মানে একটা বিকলাঙ্গ জাতি হিসেবে গড়ে উঠবে। এ কারণেই আমরা মূলত শিশুদের বই লিখে থাকি। বাবু ভাই, এটা আসলে কতটা চ্যালেঞ্জের? কারণ একটা শিশু কিন্তু জন্মের পর একটু বড় হবার পরেই সে ডিজিটাল মাধ্যমগুলো পেয়ে যায় এবং তার হাতে অনেকগুলো অপশন থাকে। সেক্ষেত্রে একটা বইয়ের প্রতি আগ্রহ করার জন্য আগে যেমন শিশু সাহিত্য একটু হয়তো সাদামাটা হলেও হতো, এখন কি এটা বেশি চ্যালেঞ্জের হয়ে গিয়েছে কিনা? এখন অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে গেছে, কারণ এখন তো সাদা কালো বা মানে একটা কালারফুল বইয়ের ব্যাপারে প্রয়োজন আছে, এবং কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এখন। আগে যেমন একটা কন্টেন্ট যে ভূতের গল্প হলেই হয়ে যেত, সবাই ওই হুম লিখে পড়তো, এখন এই টাইপের জিনিস নেই। এখন প্রতিটা বিষয়ের আলাদা আলাদা সাবজেক্ট ধরে ধরে পাঠকরা বই খোঁজে। মনে করেন কি প্রজাপতির উপর বই খুঁজছে, তা প্রজাপতি নিয়ে যদি বই না পাই তাহলে কিন্তু বই নেই। মহাকাশ নিয়ে বই খুঁজছে, তা মহাকাশের বই যদি আমি তাকে দিতে না পারি, এবং সেটা যদি মানে খুবই সুন্দর করে ভাষাটা যেন প্রাঞ্জল করে না তুলতে পারি, তাহলে কিন্তু এরা বই পড়বে না, মানে কাঠখোটা টাইপের। এবং এখন যেটা হচ্ছে যে ওরা ছবির প্রতি বেশি আকৃষ্ট, বেশি ছবি থাকবে, লেখা কম থাকবে, কারণ মানুষ এখন খুবই দ্রুত দৌড়াচ্ছে, মানুষ লেখা পড়তে চায় কম, ছবি দেখে দেখেই সব ভাবতে চায়। তো এই জন্যই শিশুদের জন্য আমরা মূলত এই চ্যালেঞ্জটাকেও নিয়েছি। আমরা সেই চ্যালেঞ্জের হয়তো অনেক কঠিন, কারণ একটা বাচ্চাকে, আমার বাচ্চাকেও ধরে রাখা সম্ভব না, বই ধরে রাখা সম্ভব না, সে এত ডিজিটাল মোবাইলে চলে যাচ্ছে। সেই জায়গায় এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেই যাচ্ছি যে সামনে মানে আমাদের সন্তানদের জন্য হলেও এই চ্যালেঞ্জ থেকে আমরা সবাই গ্রহণ করব, এবং এটাকে আসলে সাকসেস হতেই হবে। চ্যালেঞ্জের কথা শুনছিলাম, আসলে একটু জানতে চাই যে এই যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু আপনারা নিচ্ছেন, শিশুর মনোজগৎকে বুঝতে পারছেন। আসলে এখন শিশু সাহিত্য তো একটা অন্যতম প্রধানতম সাহিত্যের একটা বিভাগ একটা বলতে পারি। আসলে সাহিত্যিক প্রকাশনার দিকে অনেকটা অগ্রগতি হয়েছে আমরা বলতে পারি, কিন্তু আসলে সাহিত্যিক কতজন আছেন বা কারা এই সাহিত্য রচনায় এগিয়ে আসছেন কিনা? ভালো বলেছেন। বিষয়টা হচ্ছে যে শিশু সাহিত্য যারা চর্চা করেন তারা মূলত মানে শিশুদের বই কেনার ব্যাপারে একটা বলি, বই যারা কিনতে আসেন, এখানে কিন্তু বড় বিখ্যাত লেখকের বই দেখে বই কেনেন না, আসলে কন্টেন্টটা কীরকম এটাই মূল জিনিস। আর দুই একজন সাহিত্যিক, বড় যারা সাহিত্যিক আছেন, তাদের বই খুঁজে খুঁজে বাবা মারা কিনে দেন, কারণ তারা পড়েছেন। আমি যদি একটা বড় সাহিত্যিকের, একজন লেখকের বই পড়ে কিনে দেই আমার সন্তানের জন্য, তাহলে কিন্তু আমার সন্তান ওইটা বই পড়ে বড় হবেন। এবং তারা যেমন আসাদ চৌধুরীর বই, মানে কথার কথা যে লুৎফর রহমান রিটনের বই, বা ফারুক নওয়াজের বই, ফারুক হোসেনের বই, জগুল হায়দারের বই, ওটা আমরা যদি কিনে দিই তাহলে কিন্তু ওরা কিনে, তা না হলে কিন্তু ওরা রংচং যেটা বেশি দেখছে সেই জিনিসটাকে ওরা বেশি আকৃষ্ট হচ্ছে। তো আমাদের শিশু সাহিত্য চর্চার জায়গায় আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ হয়েছে, এবং এখন আর আসলে গ্রামাটিক্যালি অনেক বিষয় মানা হচ্ছে, এবং এইরকম প্রকাশনাও তৈরি হচ্ছে, এবং লেখকও কিন্তু অনেক আছে। হয়তো আমরা ওই যে আগের যুগে, যেমন বিটিভির যুগে আমরা বলি, বিটিভির যুগে একজন একটা নাটক লিখলে বা একজন একটা উপন্যাস লিখলে এটা তোলপাড় হয়ে যেত, সেই জগৎটা নেই, কারণ এখন ছড়িয়ে গেছে। সবাই হয়তো 10,000 বই একজনে বিক্রি হয় না, কিন্তু তার হয়তো 500 বই 300 বই বিক্রি হয়, এরকম করেই এখন চ্যালেঞ্জটা। ফারুক ভাই, একটু থামিয়ে দিই, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরবো। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, কিছুক্ষণের মধ্যেই ফিরছি আবারও প্রাণের বইমেলায়।
আছে, আমরা সাহিত্যিক নিয়ে কথা বলছিলাম। একটু যেহেতু আপনি প্রকাশনার সঙ্গেও তো কিছু প্রশ্ন তো আপনাকে করতেই হয়। আসলে এই যে শিশু সাহিত্যের প্রকাশনা আমরা বলছিলাম যে অনেক অগ্রগতি হয়েছে, আসলে একটু জানতে চাই যে শিশুদের বইয়ের কেন এত মূল্য? শুধুমাত্র রং আর কালারফুল ছবি কি তার কারণ, নাকি এর আর কোনো কারণ রয়েছে? না, অবশ্যই শুধু রং আর কালার বিষয় না, বইটা আসলে একটা বই। শিশু সাহিত্যের বইগুলোকে আসলে সম্পাদনা করাটা খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কারণ সহজ শব্দে বাচ্চাদের জন্য যদি বাক্য গঠন না করা হয় তাহলে কিন্তু শিশুরা এটা পড়বে না। আমরা সাধারণত দেখি যে এরকম সম্পাদনা করা হয় খুব কম বাংলাদেশে। তবে ইদানিং কালে যেটা শুরু হয়েছে, সম্পাদনা করেই বই করছেন এবং অনেক ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে এর মধ্যে, যারা আমরা আশা করছি যে এই প্রতিষ্ঠানগুলো যদি ভালোভাবে খুব দ্রুতই ডেভেলপ হয়ে যাবে এবং অনেক ভালো ভালো বই সবার হয়ে যাবে। কারণ আর যারা নিয়মিত ভালোভাবে বই করেন না, তারা আস্তে আস্তে পিছনে চলে যাবেন, এটাই স্বাভাবিক। ভালো সামনে জয় হবে। আর একটা জিনিস বলতে চাই প্রকাশনা নিয়ে, সেই প্রকাশনা হচ্ছে যে শিশুদের আন্তর্জাতিকীকরণটা খুব জরুরি আমাদের। শিশুদের যে বাংলাদেশের সুন্দর সুন্দর সাহিত্য আছে, লোককথা আছে, এগুলো যদি আমরা ইংরেজি করতে না পারি, বিদেশি ভাষায় চর্চা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাষা সাহিত্যগুলো থাকবে না, ধীরে ধীরে হারিয়ে যাবে। বাবু ভাই, যদি তুলনা করতে বলি যে বাংলাদেশের শিশু সাহিত্য বৈশ্বিকভাবে এখন আসলে কোন অবস্থায় আছে, আপনি কি মনে করছেন? এখনও একদম শিশুর চেয়েও ছোট অবস্থায়, ভ্রূণ অবস্থায় বলতে পারবো। কারণ এই সাহিত্য যদি আমরা দেশের বাইরে না নিতে পারি, দেশের বাইরে বলতে শুধু বাংলাদেশ হলে তো হবে না, কলকাতা হলে তো হবে না, আমাকে এর বাইরের পাশাপাশি আমেরিকা, ইউরোপ, আমেরিকাতেও যেতে হবে। যাওয়ার মাধ্যম কি, ওখানে কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী অনেক মানুষ আছে। শুধু বাংলা ভাষাভাষী না, এরা দীর্ঘদিন ধরে বাংলা ভাষাভাষী পড়ে। নেক্সট প্রজন্ম যেগুলো হচ্ছে, সেই প্রজন্মগুলো কিন্তু ইংরেজি পড়ে বড় হচ্ছে, তাদের কিন্তু বাংলা পড়তে পারে না। আমরা দেখি আমাদের প্রচুর ইংরেজি বইয়ের পাঠক। তো এই সাহিত্যগুলোকে যদি, বাংলা সাহিত্যগুলোকে যদি আমরা ইংরেজি করে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাদের বাংলার যে অরিজিন, তার যে শেকড় থেকে তারা হয়েছে, তারা কিন্তু জানতে পারবে যে আমার শেকড়টা কী, আমার বাংলা ভাষা সাহিত্যটা এই ইংরেজি হয়ে এখন আসছে। তো আমরা কিন্তু বিদেশি সাহিত্য বেশি নিয়ে আসি, বাংলাদেশ সাহিত্য বিদেশে যায় না। তো এটার জন্য আমরা কাজ শুরু করেছি। আশা করি খুব শিগগিরই আমরা এটা নিয়ে এগিয়ে যেতে পারবো। আমরা আশা করি যে বাংলাদেশে যারা সাহিত্য চর্চা করে, লেখক এবং যে প্রকাশক, তারা সবাই এটাকে খুব গুরুত্ব দেবে বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। বাবু ভাই, একটু ছোট করে, আমরা একদমই ছোট করে আপনার এবারের মেলায় যেসব বই এসেছে একটু জানতে চাই। জি, আমার বাবুই থেকে বেশ কিছু বই এসেছে প্রকাশনা থেকে। তার মধ্যে আমি হব সেরা নামে একটি বই এসেছে, এটা খুব ভালো বিক্রি হচ্ছে। এছাড়াও আরও যে বইগুলো আসছে সেগুলো আসলে ভূতের লেখা ছড়ার বই, মনের স্কুল, এরকম অনেক বই আসছে। আমাদের প্রায় 25টি বই বাবুই থেকে এসছে, আর পাশাপাশি আরও কয়েকটি বই আসতেছে এবং সামনে আশা করি যে বইমেলাটা জমে উঠেছে অলরেডি। বইমেলা আশা করি সামনে খুব ভালো হবে। বাবু ভাই, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, তাকেও আমরা স্বাগত জানাতে চাই। দর্শক, আমাদের সঙ্গে আরেকজন শিশু সাহিত্যিক রয়েছেন, আমাদের সঙ্গে আছেন রকিবুল ইসলাম, তাকে আমরা স্বাগত জানাতে চাই। ভাইয়া, প্রাণের বইমেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার এবারের বইমেলায় কি কি শিশু সাহিত্য এসেছে, কি কি বই এসেছে? ধন্যবাদ। আমার এবছরে এ পর্যন্ত একটি বই এসেছে, আরও 2-1টি বই আসার সম্ভাবনা রয়েছে। তো এ পর্যন্ত আমার একটি গল্পের বই, ছোটদের, হাতিরাজ বিপদে, এটা প্রকাশ করেছে শিশু রাজ্য থেকে এসেছে। হ্যাঁ, বইটি মূলত একটি গল্পের একটি বই এবং যারা আর্লি রিডার বেবি, তাদের জন্য আর কি এটি সহজভাবে যুক্ত বর্ণ বিহীন শব্দগুলো ব্যবহার করে লেখা হয়েছে। দেখা যায় যে রূপকথার গল্পগুলোতে আমরা দেখতে পাই যে রাজার 7টা বিয়ে, কিংবা রাজকন্যা সবসময় খুব সুন্দর ফর্সা, আর রাজকুমারের সঙ্গে তার বিয়ে হয়। আসলে এই ধরনের সাহিত্য কি এখনকার জেনারেশনের জন্য কতটা উপযোগী আপনি মনে করেন? না, এখন আসলে এই ধরনের সাহিত্য আমাদের দেশের বর্তমান সময়ের জন্য আসলে উপযোগী না। এটা ওই সময়ে ভালো পপুলারিটি ছিল তা। তো এখন মূলত আসলে দেশ, পৃথিবী, বিশ্ব এখন আসলে অনেক ডিজিটাল, অনেক আধুনিক হয়েছে। তো আমরা এখন ওখান থেকে অনেক এগিয়ে গেছি আশা করছি। তো ভবিষ্যতে দেখা যাচ্ছে যে ওইগুলো আমরা আমাদের সন্তানদেরকেও এখন আর পড়াচ্ছি না, সন্তানরাও তো আগ্রহী নয়। সন্তানরাও এখন ডিজিটাল বিভিন্ন বিষয়কে নিয়েই তারা পড়তে বা জানতে আগ্রহী বেশি। শিশু সাহিত্য লিখছেন, একটু জানতে চাই যে বাবা মায়ের কিন্তু এই শিশুদের সাহিত্যের প্রতি বা পাঠক হবার যেই পথ, সেই পথে কিন্তু বাবা মায়ের ভূমিকা অনেক বেশি থাকে। তো বাবা মায়ের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে একজন পড়ুয়া বাবা মার সন্তানই কিন্তু পড়ুয়া হয়ে ওঠে। সন্তান বাবা মার কাছ থেকে প্রাথমিক শিক্ষাটা পেয়ে থাকে।
তো আমরা বাবা মা যারা আছি তারা যদি বাড়িতে বই পড়ার চর্চাটা অব্যাহত রাখি এবং বাচ্চাদের ছোট থেকেই যদি তাদের কাছে আমরা তাদের হাতে বই উঠিয়ে দিই, শিশুতোষ বই এবং তাদের উপযোগী বয়স অনুযায়ী বিভিন্ন বই থাকে, হয়তো আমরা দেখা যাচ্ছে অনেক সময় শিশুদেরকে কিশোর উপযোগী বই উঠিয়ে দিই, তো তারা বই থেকে বিমুখ হয়ে যাচ্ছে পড়তে না পারার কারণে। যার কারণে আমাদের শিশুদের বয়স অনুযায়ী তাদেরকে বই তাদের সেভাবে প্রোভাইড করা উচিত, তাহলে বাচ্চারা বইয়ের প্রতি আগ্রহী হবে এবং বাচ্চারা আসলে কল্পনার জগতে বিচরণ করতে বেশি ভালোবাসে। তো বইগুলো হবে কালারফুল এবং বেশি ফ্যান্টাস্টিক থাকবে, এই ধরনের বই বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমাদের বাবা মাদেরও উচিত যে শিশুর হাতে বই উঠিয়ে দেওয়ার। শিশুর কল্পনার কথা বলছিলেন, একজন শিশু সাহিত্যিক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে শিশুর কল্পনার জগৎ বিকশিত করার জন্য শিশু সাহিত্যের ক্ষেত্রে কিংবা শিশুর কৌতূহলের যে আগ্রহটা সেটা পূরণ করার জন্য আপনি মানে কি করেন বা কিভাবে এই যে শিশুকে বোঝার জন্য আপনি কি করেন? আসলে শিশুদের জন্য লেখা খুবই কঠিন। শিশুদের জন্য লিখতে গেলে আগে আমাকে শিশু হতে হয়, শিশুর ওই সময়টাকে আমাকে ফিল করতে হয়। আমি যখন 5 বছর বয়সী বা 8 বছর বয়সী শিশুর জন্য লিখি, তো আমিও তখন ওই বয়সী হয়ে যাই। আসলে তাদের মন মানসিকতা কেমন, তারা কি পছন্দ করে, কি করতে আগ্রহ দেখায়, এই ধরনের কাজে আমরা ওই এলিমেন্টগুলোই আমরা গল্পে নিয়ে আসার চেষ্টা করি, তাতে তারা আগ্রহ ফিল করে এবং ওইভাবে নিজেদের মন মানসিকতা বা নিজের স্বপ্নের জগৎটাকে ইয়ে করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম শিশু সাহিত্যিকদের সঙ্গে এবং আমরা শিশু সাহিত্যের যে প্রকাশনা সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তারা কিন্তু শিশু সাহিত্যের যে শিশুর কল্পনাকে বোঝা, শিশুর আগ্রহকে বোঝা, শিশুর কৌতূহলের যে জায়গাটা সেটা বুঝে কিন্তু তারা শিশু সাহিত্যকে রচনা করেন এবং একজন শিশুর হাতে তারা বইটি তুলে দেন এবং আমরা শুনেছি যে যখন এই শিশু সেই বইটি হাতে নেয় তখন কিন্তু তাদের যে সার্থকতা সেটা তারা পূরণ করে। তো আমাদের একজন পাঠক হিসেবে এই বইমেলার প্রাঙ্গণ থেকে আমাদের এটাই প্রত্যাশা থাকবে যে শিশু সাহিত্যিক এবং প্রকাশনা আরও নান্দনিক হোক, আরও এগিয়ে যাক, শিশু সাহিত্য আরও শিশুদের উপযোগী হয়ে উঠুক। প্রাণের বইমেলায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।